ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তারেক রহমানের জনসভা কিছুক্ষণ পর যোগ দিয়েছেন আশপাশের জেলা নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। যেখানে বাধা সেখানে প্রতিরোধ, নেতাকর্মীদের জামায়াতের আমিরের নির্দেশ, জনসমর্থন নেই বলে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, ডাক্তার তাহেরের অভিযোগ। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ায় নির্বাচনে ভণ্ডুলের আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধৈর্যের সাথে দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রতি জেনারেল ওয়াকারের আহ্বান। হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনী জনসভায় যোগ দিতে ময়মনসিংহের পথে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সভা শুরুর আগে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সরগরম সার্কিট হাউস মাঠ। দুপুর 2:30টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। আজকের সফরে তারেক রহমান ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন। সমাবেশে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান। ময়মনসিংহ জনসভা শেষে ফেরার পথে সন্ধ্যা 6টায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। এরপর রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর আজ ময়মনসিংহের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সার্কিট হাউস মাঠে হচ্ছে এই জনসভা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সরোয়ার, তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এ ব্যাপারে জানাবেন, আর জনসভায় মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন? এই মাত্র 1 মিনিট আগে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকের ময়মনসিংহের এই নির্বাচনী জনসভা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগে ত্রিশাল ক্রস করেছেন। আমাদের সাধারণ জ্ঞানে যেটা বলে আরো হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে ওনাকে ময়মনসিংহ শহরে ঢুকতে, এবং সেখান থেকে কতক্ষণ পরে আসলে উনি আসেন। তবে আমরা আশা করছি, যেহেতু কথা ছিল 2:30টার মধ্যে, আমার ধারণা 2:30টা থেকে 3টার মধ্যে ইনি জনসমাবেশস্থলে এসে উপস্থিত হবেন। আপনি জানেন যে এই জনসমাবেশ বৃহত্তর ময়মনসিংহ এলাকা অর্থাৎ ময়মনসিংহ বিভাগ, যেটা শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহের 24টি সংসদীয় আসনের প্রার্থীদেরকে পরিচয় করে দেওয়া হবে এই জনসভার মধ্য দিয়ে। এবং এই জনসভার মধ্য দিয়ে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের তার দলের প্রার্থী নেতা কর্মীদের প্রতি তার বিএনপির পরিকল্পনা তুলে ধরবেন, এবং আগামীতে বিএনপি যদি নির্বাচিত হতে পারে, বিএনপি দেশের জন্য, এই অঞ্চলের জন্য কি করবে সেই সব প্রতিশ্রুতি এবং সেসব পরিকল্পনার কথা তুলে ধরবেন। বিএনপি নেতা কর্মীরা বলছেন, তারেক রহমানের আগমনকে উপলক্ষ করে পুরো ময়মনসিংহ এলাকায় শ্বাস রোপ পড়ে গেছে, এবং তারা ধারণা করছেন যে কিছুক্ষণের মধ্যে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তারা আশা করছেন যে মানুষের যে আগ্রহ আছে তারেক রহমানের প্রতি তার বক্তব্য শোনার জন্য, সেই জন্য মানুষজন কিছুক্ষণের মধ্যেই, এখন রোদ কিছুটা পড়তে শুরু করেছে, এই কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পুরো মাঠ ভর্তি হয়ে যাবে। আমরাও সবাই আশা করছি, অপেক্ষা করছি তারেক রহমান কখন এসে পৌঁছাবেন এবং তার বক্তব্য রাখবেন। সরোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সরোয়ার। এখনই যারা মা বোনদের গায়ে হাত তুলছে, নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন রাখেন। বলেন, ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনতার স্বার্থ রক্ষায় দাড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবার বা দলের নয়। জামায়াতের আমির বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দিলে কিংবা নারীদের লাঞ্ছিত করলে প্রতিরোধ করা হবে। এছাড়া ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক রাষ্ট্র গঠন করা হবে বলেও জানান জামায়াত নেতারা। বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি, অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। যশোরে জনসভা শেষে ঝিনাইদহের সমাবেশেও বক্তব্য রাখেন জামায়াতের আমির। মহিলারা যখন কোন একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না।
জনসমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। জামায়াতের নায়েবে আমির বলেন, এভাবে নারীদের প্রতি হামলা করলে আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে, যা আন্তর্জাতিকভাবে দেশকে পেছনে ফেলবে। এই অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তার। সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্থা ও তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে নারী সমাবেশে ডাক দিয়েছে মহিলা জামায়াত। ইলেকশন কমিশনার সরকারের উইকনেস এন্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে। তো এটার জন্য তার আলাদা দল নাই, আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগী জঙ্গিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে 63তম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি দেশের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের বিশ্বাস ভেঙে দেয়। বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তি স্বার্থ, লোভ বা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন ভাঙে না, সে রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে স্বাগত জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নেই। আর ওনাদের যদি সাহস থাকতো, ওনার দেশে আইসি বলুক, ওনা আইনের আওতা আছে, আইনের আশ্রয় নিয়ে আইসা বলতো। যেহেতু সাহস নাই, দেখই তো পালায় পালায় বলতেছে। আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে, এখানেও তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই। ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যে সন্ত্রাসীগুলি ছিল, এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তিনি অসামরিক প্রশাসনের সাথে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয়, জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দর্শক, ঢাকা 6 আসনে ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সঙ্গে রয়েছেন সহকর্মী কেফায়েত শাকিল। কথা বলবো তার সঙ্গে। শাকিল, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা আপনি কেমন দেখছেন? যে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। এখানে ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি তার প্রচারণা করছেন। সকাল 10টায় তিনি এই গেন্ডারিয়া এলাকায় তিনি মূলত যে সূত্রাপুরের লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে তার প্রচারণা শুরু করেন এবং এই মুহূর্তে তিনি রয়েছেন গেন্ডারিয়ার স্মৃতি সরকার রোড এলাকায়। তিনি সকাল থেকে এই এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। ব্যাপক তার যে নেতাকর্মীরা রয়েছেন, তার সমর্থকরা রয়েছেন, ব্যাপক উপস্থিতি এবং তাদের যে ব্যাপক সাড়া তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আশপাশে। তিনি সবার সাথে এখানে তিনি কিন্তু জনগণের সঙ্গে তার যেই নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণের পাশাপাশি মত বিনিময় করছেন। আমরা একটু ইশরাক হোসেনের সঙ্গে কথা বলবো। আজকে সকাল প্রচারণা এলাকায় আপনি আজকে সকাল থেকে প্রচারণা শুরু করেছেন। আজকে আমরা ঢাকা দক্ষিণের 46 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছি। আমরা এখানে ব্যাপক সাড়া পাচ্ছি। সর্বস্তরের জনগণ তারা নেমে এসেছেন, সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছেন। ওনারা ওনাদের সমস্যা তুলে ধরছেন। এই এলাকায় গ্যাসের তীব্র সংকট রয়েছে, এই সমস্যাটির কথা বলছেন এবং
তারা বলছেন যে ওনারা আমাদেরকে ভোট দিয়ে ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করবেন। এই আসনটি আমরা দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যেমনটি বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি এখানকার জনগণের কাছ থেকে ব্যাপক আশ্বাস পাচ্ছেন এবং তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী সেটি তিনি তুলে ধরেছেন। আপনারা দেখছেন যে তিনি যখন প্রচারণা করছেন তখন তাকে বিভিন্ন জনগণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং শাকিল, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এ ঘটনা ঘটে। আমন্ত্রিত অতিথি হিসেবে হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এনসিপির এই নেতা। ঘটনার পর শান্তিনগর মোড় এলাকায় অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। এ বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। পরে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। প্রসিকিউশন বলছে ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। গত ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজ শেষ হওয়ার পর আজ রায় ঘোষণার সিদ্ধান্ত দেয় ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযুক্ত মোট ৩০ জন আসামির মধ্যে এএসআই আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ৩ জন ছাত্রলীগ নেতা কারাগারে আছেন। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ ২৪ জন আসামি এখনও পলাতক রয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নে সুপারিশ নয়, রিপোর্ট গ্রহণ করা হয়েছে। এ নিয়ে কাজ করছে একটি কমিটি। তিনি বলেন, পে স্কেলের রিপোর্ট বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে না। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নতুন সরকার এসে যেন অচলাবস্থায় না পড়ে সেভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে গণমাধ্যম যেন ভুলভাবে ব্যাখ্যা না করে। তিনি দাবি করেন, ভোটের জন্য ব্যয় সরকারের নিজস্ব বাজেট দিয়ে চালানো হচ্ছে। তথ্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে খরচ বহন করা হচ্ছে। সামরিক বাহিনীর সরঞ্জাম উৎপাদনে জমি বরাদ্দ দিয়েছে সরকার। এর ফলে সরকারের ডিফেন্স ব্যয় কমবে। এছাড়াও রমজান উপলক্ষে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। সংবাদ শেষ করব ক্রান্সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ময়মনসিংহ সার্কিট হাউসে তারেক রহমানের জনসভা, কিছুক্ষণ পর যোগ দিয়েছেন আশপাশের জেলার নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। যেখানে বাধা সেখানে প্রতিরোধ, নেতাকর্মীদের জামায়াতের আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলেই জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, ডাক্তার তাহেরের অভিযোগ। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধৈর্যের সাথে দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রতি জেনারেল ওয়াকারের আহ্বান। হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, ৩টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।